পবিত্র সরকারের লেখা গল্প কাক ও বদনবাবু। বদনবাবুর কাকেদের সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই। প্রথমত, পাখিগুলো দেখতে কুৎসিত, ওরকম বিচ্ছিরি কালো রং আর বিচ্ছিরি ভাঙা গলায় ডাক। সেই ডাকে আজকাল মাঝরাত্রেও বদনবাবুর ঘুম ভেঙে যায়। আগে ভোরবেলায় সূর্য ওঠার আগে ডাকতে শুরু করতো ওরা, সে একরকমের সহ্য হতো। এখন মাঝরাত্রেও তাদের মনে হয় ভোর হয়ে গেছে। সম্ভবত মোড়ের টিউবলাইটটা হঠাৎ জ্বলে ওঠার জন্যে। তাই তারা আয়রে ভাই সবাই মিলে চেঁচাই বলে সবাই তারস্বরে চিৎকার শুরু করে। বদনবাবু এমনিতেই ঘুম পাতলা লোক, একটু খুট আওয়াজ হলেই ঘুম ভেঙে যায়। তার ওপরে তাদের পাশের গলিটাকে কখনো কুকুর ওয়াও করে কাঁদে, কখনো হুলো বেড়াল ঘ্যাও ঘ্যাঁক করে প্রবল ঝগড়া করে, কখনো ভীষণ চেঁচিয়ে বাংলা সুরে হিন্দি ভাষায় কথা বলে। শুধু কি এসব আওয়াজ? রাত 2-3টের সময় কারা যেন ওই গলিতে দাঁড়িয়ে বিড়ি খায়, তার গন্ধ এসে বদনবাবুর নাকের মধ্যে ঢুকে যায়। বদনবাবু প্রায় অসুস্থ বোধ করতে থাকেন। কাকেরা অবশ্য বিড়ি খায় না, সেটা একদিক থেকে রক্ষে, কিন্তু তাদের চিৎকারটাই যথেষ্ট আপত্তিকর। এছাড়াও আছে কাকেদের বিষয় বদনবাবুর ছেলেবেলার স্মৃতি, যা খুব সুখের স্মৃতি নয়। তার মনে পড়ে একবার বর্ধমানের গ্রামে মামাবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেটা দামোদরের ধারে। এখানেও বদনবাবু লিখে যাচ্ছি আমি, কিন্তু তখনও তিনি বদনবাবু হননি। তখন কারো কাছে বধূ, কারো কাছে বদি, আবার কারো বোদে। যাই হোক, এই ভাবি বদনবাবু দামোদরের পাড় ধরে বিকেলবেলায় হাঁটছেন। ওমা, বলা নেই কওয়া নেই, হঠাৎ একটা কাক এসে তার মাথায় ঠুকরে দিয়ে পাশের উঁচু গাছটার ডালে গিয়ে বসল। ব্যাপারটা কি হলো? ভাবতে না ভাবতেই আর একটা কাক তাকে ঠুকরে দিল, এমন জোরে যে মনে হলো মাথায় রক্ত বেরিয়ে গেছে। বদনবাবু এবার আর ব্যাপারটা কি হলো ভাববার সময় নিলেন না, পড়ি মরি করে দৌড়ে মামাবাড়ি গিয়ে পৌঁছলেন। পিছনে মনে হলো 1,00,000 কাক তাকে তাড়া করেছে। পিছনে তাকাননি আর, কিন্তু আমি তোমাদের বলছি, কাকগুলো গাছে বসেই বিচ্ছিরি শোরগোল করছিল, বদনবাবুর পিছনে ছোটেনি। মামিমা বদনবাবুর মাথা দেখে ইস কি করেছে বলে চুন হলুদ লাগিয়ে দিলেন। মামা বললেন, বোধহয় নতুন বাচ্চা দিয়েছে ওই গাছের বাসাতে, ওদিকে আর যাসনি। সেই একটা স্মৃতি যা এখনো বদনবাবুর মনে দাগ কেটে বসে আছে। আরও একটা স্মৃতিও তিনি মুছে ফেলতে পারেননি। সেটা ঘটেছিল এই কলকাতাতেই। ছেলেবেলায় বাগবাজারের যে গলিতে থাকতেন সেইখানে। তখন তার বয়স আর কত হবে, 13-14 বড় জোর। একদিন মোড়ের মা কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে শালপাতার ঠোঙায় জিলিপি কিনে আনছেন। বাড়িতে গিয়ে মুড়ির সঙ্গে খাবেন, সেই আনন্দে মশগুল। এমন সময় খপস করে একটা আওয়াজ, গায়ে একটা বাতাসের ঝাপট, আর বদনবাবু হাঁ করে দেখলেন একটা দাঁড় কাক তার জিলিপির ঠোঙা নিয়ে উড়ে যাচ্ছে। বদনবাবু খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। নিজের চোখকে বিশ্বাস হলো না তার। তারপর রাস্তার 2-1 জন হাঁ হাঁ করে ছুটে এলো।
একটা পাড়ারই বন্ধু সাইকেল থামিয়ে এক পায়ে মাটিতে ভর দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। কোথায় একটি মেয়েরও যেন খিলখিল হাসি শোনা গেল। বদনবাবুর চোখ ফেটে জল এলো। ঝাপসা চোখে তিনি তাকিয়ে দেখলেন কাকের দুপায়ের নখে ধরা ঠোঙা, তার থেকে দুটো জিলিপি রাস্তায় পড়ে গেল। একটা তো চাকার মতো গড়িয়েই গেল একটু, কিন্তু সে জিলিপি নিয়ে কিছু করা যাবে কিনা তা ভাববার আগেই অদৃশ্য শূন্য থেকে আরো দুটো কাক ছোঁ মেরে সেগুলোকে তুলে নিয়ে পালিয়ে গেল। তোমরাই বলো, এর পরে কি কাকেদের সম্বন্ধে কারো ভালো ধারণা সম্ভব? আজকে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়ার আগে বদনবাবু যে এসব ভাবছিলেন তা নয়। অবশ্য কাকের ডাকেই ঘুম ভেঙেছে তার জন্যে তার মনে বিশেষ কোনো অভিযোগ নেই, কিন্তু তার মনটা খিচড়ে আছে অন্য একটা কারণে। কাল বিকেলে তার হাত ঘড়িটা পাওয়া যাচ্ছে না। হাত ঘড়িটা মোটামুটি দাম 4-5 হাজার টাকার মতো লেগেছে। নিঃসন্তান বদনবাবু এক বাপ মরা ভাইজিকে মানুষ করেছিলেন। সে এখন স্বামীর সঙ্গে আমেরিকার সান ফ্রান্সিসকোতে থাকে। সেই গতবার শীতকালে দেশে আসার সময় সিঙ্গাপুর থেকে জেঠুর জন্যে কিনে এনেছিল। বলেছিল, জেঠু, তোমার পুরনো ঘড়িটা লজ্জর মার্কা হয়ে গেছে, সময়ও ঠিকঠাক দেয় না, আর তোমার ওই HMTর চাবি দেওয়া ঘড়ির যুগ আর নেই। আমি তোমার জন্যে এই র্যাডো ঘড়িটা আনলাম। বদনবাবু কালো ডায়ালের সোনালি ঝকঝকে ঘড়িটা দেখে চোখ কপালে তুললেন, বললেন, সর্বনাশ! দাম কত পড়ল রে? আদুরে ভাইজি সুতনুকা ঠোঁট উল্টে বলল, দাম জেনে তোমার কি দুটো হাত গজাবে নতুন? কি হবে জেনে? তবু বল না বেটি, কদিন ঘড়ি পরবো বল? এই কদিনের জন্যে এক গাদা পয়সা। সুতনুকা খুব রেগে ঝেঁঝে উঠে বলল, তুমি থামবে? যদি নেহাত জানতে চাও তো শোনো, এটা আসল নয়, হংকংয়ে তৈরি নকল র্যাডো ঘড়ি। সুইজারল্যান্ডের হলে দাম হতো 64,000 টাকা। এটা নকল বলে 4,500 দিচ্ছে। তবে নকল বলে ঘেন্না করো না, এটা দিব্যি চলে যাবে বেশ কয়েক বছর। বদনবাবু আবার বলতে যাচ্ছিলেন, হ্যাঁ তা ওই বেশ কয়েক বছর আমি চলবো কি, কিন্তু সুতনুকার মুখ দেখে আর বলতে সাহস করলেন না কিছু। তা ঘড়ি দেখে সবাই ধন্য ধন্য করেছে, এটা বদনবাবু অস্বীকার করতে পারবেন না। একজন তো চোখ কপালে তুলে বলল, আরে তারা, আপনি 60,000 টাকার ঘড়ি পরছেন? লটারি জিতেছেন নাকি? বদনবাবু তাকে আর বলেননি যে ওটা আসল নয়। লোকে একটু হিংসে করছে, করুক না। সেই ঘড়িটাই কাল বিকেল থেকে উধাও। এখন কাকে সময় দিচ্ছে কে জানে। বদনবাবুর কাল রাতে ভালো ঘুম হয়নি। গিন্নি তাকে বকেছেন দামি জিনিস যেখানে সেখানে ফেলে রাখার জন্যে। বাড়ির কাজের মেয়েটি আছে প্রায় 22 বছর, তাকে তিনি মোটেই সন্দেহ করেন না, আর সেও গিন্নির সঙ্গে সঙ্গে তার মামাকে বকতে থাকে। হয়তো বিছানার ওপরেই রেখেছিলেন যেমন প্রায়ই রাখেন, সেখানে যে দিনে দুপুরে চোর এসে নিয়ে যাবে সেও সম্ভব নয়। আর আজকাল সাধারণ ঘড়ি, পেন ইত্যাদি খুব কমই চুরি হয়, সেসব নিয়ে চোরেদের কোনো লাভ থাকে না। ফলে বদনবাবু খুব খিঁচড়ানো মেজাজ নিয়ে ভোরে হাঁটতে বেরোলেন। অবশ্য মেজাজ খিঁচড়ানো হোক বা না হোক, অভ্যেস রোজই তিনি হাঁটেন। 4:45 নাগাদ বেরিয়ে যান। খানিকটা দূরে গিয়ে হাঁটার বন্ধুদের সঙ্গে দেখা হয়। একটা পার্কে সকলে হাত পা ছুঁড়ে একটু ব্যায়াম করেন। তারপর রাস্তার ধারে যোগুর স্টলে বসে চা খান। চা খেয়ে ধীরে সুস্থে
বাড়ি ফেরেন। যখন ঘোষালদের বাগানের পাঁচিলের ধার দিয়ে যাচ্ছেন, তখন একটা ব্যাপারে মেজাজ আরো খিচড়ে গেল। আবার প্রচন্ড কাকের ডাকাডাকি। মনে হলো যেন কাকেদের মধ্যে একটা দাঙ্গা বা ওই রকম কিছু বেঁধে গেছে। আকাশ তোলপাড় হয়ে যাচ্ছে তাদের চিৎকারে, আর মনে হয় কয়েক হাজার কাক দিশেহারা হয়ে ওড়াউড়ি করছে এদিকে ওদিকে। ছোটবেলার স্মৃতি থেকে বদনবাবু একবার ভাবলেন, আর এগিয়ে কাজ নেই, এবার ফিরে যাই। তখন তবু মাথার চুল ছিল, ঠুকরে দিলে তা সামাল দেওয়া যেত, কিন্তু এখন মাথায় তার চকচকে টাক। এখন যদি 10টা হিংস্র কাক এসে তার মাথায় ঠুকরে দেয়, তাহলে তার মাথার খুলি ফুটো হয়ে যাবে। তিনি ঘুরে উল্টো মুখে পা বাড়ালেন। এমন সময় ব্যাপারটা তার চোখে পড়ল। তিনি একটু থমকে গেলেন। দেখলেন একটা নাবালক কাকের বাচ্চা পড়ে আছে পথের একধারে। ওড়বার চেষ্টা করেও উঠতে পারছে না। ডানা ঝাপটে একটু এগিয়ে আবার পড়ে যাচ্ছে। ওহ, তাহলে এটাকে নিয়েই কাকেদের মধ্যে এত হট্টগোল। বদনবাবু একটু ওপরের দিকে তাকালেন। দেখলেন পাঁচিলের ধারে একটা লাইট পোস্টের মাথায় কাকের বাসা। আর কাকের বাসা কিরকম যত্ন করে তারা তৈরি করে তা তো তোমরা জানো। তাতে খড় থাকে, ছেঁড়া ন্যাকড়া থাকে, জামার ব্র্যাকেট থাকে, বাচ্চাদের ছেঁড়া জুতো, বড়দের হাওয়াই চপ্পল, কাপড় শুকোতে দেওয়ার ক্লিপ, প্লাস্টিকের চামচ, ভাঙা চিরুনি, কি থাকে না। বাসা এমনই নড়বড়ে হয় যে তা গলে গিয়ে বাচ্চা পড়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। এমন একটা বিতিকিচ্ছিরি বাসায় কোকিলরা কেন যে ডিম পাড়তে আসে কে জানে। গলা যতই ভালো হোক, কোকিলদেরও রুচির প্রশংসা করা যায় না। যাই হোক, বদনবাবু 2 সেকেন্ড ভাবলেন কি করবেন। তারপর যা থাকে কপালে বলে আস্তে করে কাকের বাচ্চাটাকে তুলে নিয়ে পাঁচিলের একটা থাম লাগানো চৌকো উঁচু জায়গায় বসিয়ে দিলেন। তারপর আর পিছনে না তাকিয়ে হন হন করে হাঁটা দিলেন। কাকেরা আর একবার পরিত্রাহী চিৎকার করে উঠল। সেটা আতঙ্কে না ধন্যবাদ জানাতে তা বোঝা গেল না। ঘণ্টাখানেক পরে যখন বেরিয়ে ফিরছেন বদনবাবু, তখন জায়গাটা স্তব্ধ। কাকেদের কোনো সাড়া শব্দ নেই, বাচ্চাটাও আর ওখানে নেই। একবার ভাবলেন, কি হলো বাচ্চাটার? কোনো বেড়াল কুকুরের পেটে যায়নি তো? আশেপাশে সেরকম কোনো চিহ্ন না দেখে একটু আশ্বস্ত হলেন। পাঁচিলের ওপাশে কিছু ঘটলেও নিশ্চয়ই চেঁচামেচি চলত। এ নিয়ে আর মাথা ঘামানো নিষ্ফল ভেবে বদনবাবু বাড়ি ফিরে এলেন। পরদিন আবার সেই 4:45টায় বেরিয়ে পড়লেন বদনবাবু। আজকে পাঁচিলের কাছে কাকেদের তেমন কোনো হট্টগোল নেই। বোধহয় তারা বাসা ছেড়ে সদল বলে বেরিয়ে গেছে। বদনবাবু পথ ধরে হাঁটছেন, এমন সময় একটা কাক তার মাথার খুব কাছ দিয়ে উড়ে গেল, আর তার সামনে পিচ রাস্তায় ঠক করে কি যেন একটা পড়ল। সূর্য তখনও ভালো করে ওঠেনি, তবু জিনিসটা ঝলমল করছিল। বদনবাবু নিচু হয়ে দেখলেন এ তার সেই র্যাডো ঘড়িটা এখনো দিব্যি চলছে। মাথার উপরে কে যেন বলল, ক। না, কাকেদের সম্বন্ধে বদনবাবুর আগের বিতৃষ্ণা আর অতটা নেই। নমস্কার। আমার গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক এবং তোমাদের মতামত অবশ্যই জানিও।